এভাবে রাতের বেলা ঘুরতে যা ভালো লাগে না, ভীষণ মজা হয়। আকাশে কত সুন্দর চাঁদের আলো, চারিদিকে আলো একেবারে ঝলমল করছে। এমন জ্যোৎস্না রাতে গান গাইতে ঘুরতে ভালোই লাগে। মিসকে শিয়াল নিজের মনের মাধুরী মিশিয়ে গান গাইতে থাকে আর রাস্তা দিয়ে হাঁটতে থাকে। আকাশে তখন চাঁদের আলো ঝলমল করছিল। এমন সময় মিসকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। আরে আরে, এভাবে শব্দ করছে কি? কি ভয়ঙ্কর শব্দ! ওরে বাবা, কোনো হিংস্র জন্তু নয় তো আবার? ও মাগো, ভয়ে তো আমার শরীর একদম শিউরে উঠছে। কোথায় ভাবলাম একটু চন্দ্রবিলাস করব, কিন্তু এখন তো দেখছি আমাকে ভূত বিলাস করতে হবে। মিসকে শিয়াল তবুও মনের মাঝে সাহস নিয়ে সামনের দিকে হেঁটে যেতে থাকে, কিন্তু তবুও বারবার ভয়ঙ্কর শব্দ হতেই থাকে। এতে মিসকে কিছুটা ভয় পেয়ে যায়। এমন সময় মিসকে একটা পশুর ছানা দেখতে পায়। আরে, এটা আবার কার ছায়া? দেখি তো ভালো করে, আশেপাশে কেউ আছে নাকি? এরপর মিসকে আশেপাশে ভালো করে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পারে না। এতে মিসকে বেশ চিন্তিত হয়ে যায়। আরে এ কি? ছায়া আছে কিন্তু কোনো পশু নেই। ওরে বাবা রে, কি ভয়ঙ্কর ব্যাপার! পালা মিসকে, এখনই পালা। নিশ্চয়ই এখানে কোনো আত্মা এসে হাজির হয়েছে। মিসকে প্রাণ নিয়ে দৌড়াতে থাকে। মিসকে ভয়ে আর পেছনে তাকায় না। মিসকের মনে হতে থাকে মিসকের পিছু কেউ ছুটছে। মিসকে দৌড়াতে দৌড়াতে নিজের গুহায় চলে আসে আর জ্ঞান হারিয়ে ফেলে। এইভাবেই সে রাত কেটে যায়। পরের দিন সকালে মিসকে, এই মিসকে, কি রে, তুই কিনা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? তোকে তো এত বেলা অবধি কখনো ঘুমাতে দেখি না। কি রে, আমার কথা শুনতে পাচ্ছিস না নাকি? মিসকে, এই মিসকে, আরে মরে টরে গেল নাকি? বল্টু শিয়াল এভাবেই মিসকেকে ডাকতে থাকে। অবশেষে অনেকবার ডাকার পর মিসকে শিয়াল নিজে সাড়া দেয়। আরে, আমি এখানে এলাম কি করে? হ্যাঁ রে, দেখি তো তোর মাথা ঠিক আছে কিনা। তুই তোর গুহায় থাকবে না তো কে থাকবে শুনি? কি যাতা বকছিস? কাল তো মনে হয় আমি জঙ্গলে ছিলাম। তারপর কি হয়েছিল? এ কি, আমার মনে পড়ছে না কেন? আমি কিছুই মনে করতে পারছি না কেন? মিসকে অনেক মনে করার চেষ্টা করে। অবশেষে মিসকের সব কথা মনে পড়ে যায়। হ্যাঁ, মনে পড়েছে বন্ধু। কাল নিশ্চয় আমি কোনো ভূতের খপ্পরে পড়েছিলাম। ওরে বাবা রে, কি ভয়ঙ্কর শব্দ! হা 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 হা। বন্ধু, আমি ভেবেছিলাম তোর মাথাটা অর্ধেক গেছে, কিন্তু এখন দেখছি তোর পুরো মাথাটাই গেছে। সত্যি হাসালি, জঙ্গলে কিনা ভূত আছে? আরে হ্যাঁ বন্ধু, আমি নিজে ছায়া দেখেছি। ওরে বাবা রে, আমি আর জঙ্গলে কখনো বের হব না, নয়তো আমি মরেই যাব। চুপ বোকা, কোনো ভূত টুত নেই। এখন চল, বাইরে যাব। বল্টুর কথায় মিসকে ভীষণ ভয় পেয়ে যায়। মিসকে কিছুতেই গুহা থেকে বের হয় না। এভাবেই দুদিন কেটে যায়। এদিকে ভূতের কথা সবাই জেনে যায়। হ্যাঁ রে বল্টু, মিসকে এসব কি বলছে? জঙ্গলে কি না ভূত এসেছে? হ্যাঁ বাঘমশাই, মনে হয় মাথাটা একেবারে গেছে। সত্যি? পাগল ছাগল দিয়ে জঙ্গলটা একেবারে ভরে যাচ্ছে। কি বাঘমশাই, আপনি পাগল ছাগল বলেন কেন? তার মানে কি আমি বেশি হয়ে গেছে? আমাকে কিনা বেশি বলছে। ছাগল সেখানে কান্নাকাটি শুরু করে দেয় আর বাঘ পড়ে যায় মহা বিপদে। আরে আরে, কেউ থামা ওকে। আরে ছাগল, তো আমি ওটা কথার কথা বলেছি। কি মুশকিলে পড়ে গেলাম। সবাই ছাগলকে চুপ করায়। এভাবেই 2-3 দিন কেটে যায়। এদিকে একদিন, ও বাবা গো, এখন নাকি আমাকে আবার বোনের বাড়িতে যেতে হবে। বুঝি না বাবা, আমার বোনটা আবার এত তাড়াতাড়ি ডেকে পাঠালো কেন? নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। এত রাতে যেতে তো আমার ভীষণ ভয় করছে। যা হবে হবে, আমি বরং যেতে থাকি। এরপর হরিণী মনের সাহস নিয়ে এগিয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎ হরিণী একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। আরে, এমন শব্দের কথাই তো মিসকে দাদা শুনেছিল। তার মানে কি সত্যি জঙ্গলে ভূত আছে? ওরে বাবা রে, এই অন্ধকারে আমি পালাবো কি করে? হরিণী ভীষণ ভয় পেয়ে যায়। এরপর সকাল হয়ে যায় আর তারপরই আরো কদিন কেটে যায়। বাঘমশাই, আপনি কি খবর শুনেছেন? জঙ্গলে তো হরিণী নেই। আজ কদিন হলো হরিণীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও তো কোথাও গেলে আমাকে বলে যায়। নিশ্চয়ই ওই রাক্ষস ভূতের কাজ এটা। আমার মনে হয় হরিণীকে ওই ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছে, নয়তো যাবে কোথায়? চুপ কর, গেছে হয়তো বা কোথাও। সময় হলে ঠিকই চলে আসবে। কোনো আত্মীয়র বাড়িতে হয়তো বা বেড়াতে গেছি। কিন্তু রাজা মশাই, হরিণী তো আগে কখনো এভাবে কোথাও যায়নি। আর যদি যেত তাহলে একদিনের মাঝেই ফিরে আসতো।
আমার কিন্তু এবার ভীষণ ভয় করছে। আরে ভয় পেলে একদম চলবে না, বরং এভাবে বললেই জঙ্গলের সবাই আরো ভয় পেয়ে যাবে। হরিণী এভাবে না থাকার ব্যাপারটা সবাইকে অনেকটা ভাবিয়ে তোলে, কিন্তু কেউ কাউকে বুঝতে দেয় না। কিন্তু বেশ কিছুদিন পর থেকেই জঙ্গলে একটার পর একটা পশু হারিয়ে যেতে থাকে। এতে সবার মাঝে ভীষণ আতঙ্ক দেখা যায়, আর সবাই মিসকের কথা বিশ্বাস করতে থাকে। আর সবাই রাতে গুহা থেকে প্রায় বের হওয়া বন্ধ করে দেয়। পশু পাখিরা কেউ আর শিকার খুঁজতে বের হয় না। উফ বাবা, আজ কতদিন হলো ঠিকভাবে খাবার খুঁজতে যাই না। কেন যে কলা বাগানটা এত দূরে হয়েছে? ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসব, কিন্তু এখন তো দেখছি সন্ধ্যা নেমে এলো। জানি না আমার সাথে আজ কি সর্বনাশী কাণ্ড হবে। বানর জোরে জোরে পা চালাতে থাকে, কিন্তু এত দ্রুত যাওয়ার পরও রাত নেমে আসে, আর বানরের সাথেও একই ঘটনা ঘটে। আরে কি মিসকে, তুই হাঁপাচ্ছিস কেন? আবার কোনো খারাপ খবর আছে নাকি? নতুন করে আবার কি হলো? সে আর খারাপ খবর, ভয়ঙ্কর খারাপ খবর। বানরের মৃতদেহ তো নদীর পাড়ে পাওয়া গেছে, পুরো শরীর একদম রক্তে ভেজা। দেখেই মনে হচ্ছে বানরকে কেউ চিড়ে চিড়ে খেয়েছে। কি হচ্ছে এসব জঙ্গলে? তাই নাকি? চল তো আমরা গিয়ে দেখি। এই চলো সবাই। এরপর সবাই মিলে জঙ্গলের নদীর পাড়ে যায়। ওরে বাবারে, নিশ্চয়ই এটা ভূতের কাজ। ওরে বাবারে, কি পরিবার হিংস্রভাবে মেরে ফেলেছে। সবাইকে পালাতে হবে। কি হলো, সবাই এখনো দাঁড়িয়ে আছো কেন? পালাও। সব পশুরা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বাঘ বসে বসে তা দেখতে থাকে আর কিছু একটা চিন্তা করতে থাকে। সবাই তো ভাবছে ভূত, কিন্তু আমার মাথায় তো অন্য কিছু চলছে। আসলে কি কোনো আত্মাভূত আছে, নাকি কোনো হিংস্র পশু? আমাকে ব্যাপারটা ভাবতেই হচ্ছে। কোথাও তো একটা জটলা আছে, এই জটলাটা আমাকেই খুলতে হবে। বাঘ ভাবতে ভাবতে সেখান থেকে চলে যায়। এভাবে আরো 2 দিন কেটে যায়। এদিকে সব পশু পাখিরা একসাথে মিলে আলোচনা করতে থাকে। এমন সময় টুনি পাখি ভয়ে জড়সড় হয়ে সেখানে আসে। মহারাজ, কাল রাতে আমার ঘুম ভেঙে গিয়েছিল, আর আমি চোখ খুলে একটা ভয়ঙ্কর ছায়া দেখেছি। ওরে বাবারে, শরীর থেকে আবার আত্মাটা প্রায় বেরিয়ে গিয়েছিল। টুনির কথায় সবাই আরো ভয় পেয়ে যায়। আরে টুনি, কি হয়েছে? চুপ করো সবাই। সবাই কি পাগল হয়ে গেলে নাকি? আমার মনে হয় এসব কোনো হিংস্র পশুর কাজ, তাই আমাদের সবাইকে এক হতে হবে। ওরে বাবারে, না না, আমরা এসব নিয়ে কিচ্ছু করব না। জীবনটা চলে যাবে। যাব না। ওটি তো কোনো হিংস্র পশু নয়। বাঘের কথায় রাজি হয় না কেউ। অবশেষে বাঘ সবাইকে বোঝানোর পর সবাই রাজি হয়। এরপর তারা দোষীকে বের করার জন্য একটা বুদ্ধি বের করে, আর রাতে বাঘ একাই রাস্তায় হাঁটতে থাকে, আর বাকি পশুরা সবাই আড়ালে লুকিয়ে থাকে। এমন সময় তারা সবাই মিলে সেই ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়, আর বাঘ সামনে তাকিয়ে দেখে একটা বড় সিংহ। সবাই বেরিয়ে আসো, তাড়াতাড়ি এদিকে আসো। বাঘের কথা শুনে সবাই তাড়াতাড়ি সেখানে আসে, আর সিংহকে সবাই ঘিরে ফেলে, আর সিংহ ভীষণ ভয় পেয়ে যায়। বলেছিলাম না তোমাদের, এটা কোনো হিংস্র পশুর কাজ। এখন দেখলে তো, এই সিংহ এতদিন থেকে জঙ্গলে পশু খেয়ে বেড়াচ্ছি, আর আমরা ভূত ভেবে হাত গুটিয়েছিলাম। এই সবাই মারো এই সিংহকে। এই, এটা ভালো হচ্ছে না কিন্তু। সিংহ জোরে হুঙ্কার দেওয়ার পরও সবাই সিংহকে মারতে থাকে, আর সিংহ সেখানেই মারা যায়। আর দেখে ছানাটি একটি নদীর ধারে গেছে আর বড় একটি রাক্ষসে পরিণত হয়েছে। এতদিন থেকে হাসকিটি, আরে ও হাসকিটি, যাচ্ছ কোথায় গো তুমি? আর তাছাড়া তোমার মন এত খারাপ কেন গো? আজকাল যখনই তোমার দিকে তাকাই তখনই মনে হয় তুমি কোনো বিষয় নিয়ে চিন্তিত আছো। কি এমন চিন্তা করছো গো? হ্যাঁ মৌমাছি, এমনি এমনি কি আর আমি চিন্তিত থাকি? এই জঙ্গলে প্রায় সব পশু পাখিদের সন্তান আছে, তারা তাদের সন্তানকে নিয়ে কত খুশি থাকে, কিন্তু আমাকে দেখো, আমার কোনো ছানাপোনাই নেই। ও, এই ব্যাপার বুঝি। শোনো, তুমি কোনো চিন্তা করো না তো,
দেখবে তোমারও কোনো না কোনো একদিন ঠিক ছানা হবে, আর অনেক সুন্দর দেখতে হবে। তুমি এত ভালো, সৃষ্টিকর্তা নিশ্চয় তোমার জন্য ভালো কিছু রেখেছে। তাই যেন হয় মৌমাছি। এবার তবে আমি আসি, কেমন? নদীর পাড়ে গিয়ে স্নান করতে হবে যে। যা গরম পড়েছে, এই গরমে আমি তো মনে হয় মরেই যাব। মৌমাছির সাথে কথা শেষ করে হাঁস নদীতে যায় গোসল করতে, আর মনের সুখে নদীতে গোসল করতে থাকে। আহা, শরীরটা আমার একেবারে ঠান্ডা হয়ে গেল। আরে আরে, নদীর পাড়ে ওটা আবার কিসের ডিম দেখা যাচ্ছে? যাই তো, গিয়ে একটু দেখে আসি তো। এরপর হাঁসটি সেই ডিমের কাছে যায়, আর গিয়ে দেখে একটি হাঁসের ডিম পড়ে আছে। এমন সময় সেদিক দিয়ে সেই মৌমাছিটি যাচ্ছিল। মৌমাছি সেই ডিমের কাছে আসে। দেখো না মৌমাছি, একটা হাঁসের ডিম পড়ে আছে। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হাঁস দিদি, আমি বলি কি, তুমি এই ডিমটা নিয়ে যাও। এর মাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। না রে মৌমাছি, এভাবে না বলে কারো ডিম নেওয়া উচিত না। যদি এর মা ফিরে আসে তাহলে তো অনেক কাঁদবে, আর আমি নিজেকে তখন ক্ষমাই করতে পারবো না। আমার মনে হয় কি এর মা এখানে নেই। যদি থাকতো তাহলে তো এইভাবে নদীর পাড়ে ফেলে যেত না। আর তাছাড়া তুমি যদি এই ডিমটা না নাও তাহলে দেখবে কোনো দুষ্ট শিয়াল খেয়ে ফেলেছে। এরপর মৌমাছির কথা চিন্তা করে হাঁস সেই ডিমটা নিজের মুখে তুলে নেয়, আর গুহায় গিয়ে ডিম যাতে তা দিতে থাকে। আমার সোনা ডিম ছানা, তোকে আমি সুন্দর করে তা দিয়ে এই সুন্দর পৃথিবীতে আনবো। এভাবেই হাঁসটি ডিমে তা দিতে থাকে। আর কিছুদিনের মাঝে ডিমটি থেকে একটি সুন্দর হাঁসের ছানা জন্ম নেয়। এতে হাঁস ভীষণ খুশি হয়ে যায়। মারে, চল চল, তাড়াতাড়ি চল, আজ তোকে নদীর পাড়ে সাঁতার শেখাতে নিয়ে যাব আমি। কিরে মা, শুনছিস আমার কথা? চল মা, চল। আচ্ছা ঠিক আছে মা, চলো তবে, আজ নদীতে অনেকক্ষণ সাঁতার কাটবো আমি। এরপর হাঁস তার ছানাকে নিয়ে নদীর পাড়ের দিকে রওনা দেয়। পথে তাদের সাথে হরিণী আর তার ছানা দেখা হয়। আরে আরে হাসি, এটা তোমার মেয়ে বুঝি? বাহ, ভীষণ সুন্দর তো, একদম তোমার মতো হয়েছে। ধন্যবাদ দিদি, কিন্তু তোমার মেয়েও কিন্তু কম সুন্দর না। কি সুন্দর চোখ জোড়া। তো তোমরা মামে মিলে কোথায় গিয়েছিলে শুনি? কোথায় আবার যাবো বলো, আমার মেয়েটাকে বনটা ঘুরে দেখাচ্ছিলাম আর কচি ঘাস খাওয়াচ্ছিলাম। মেয়েটা আমার ঘুরতে পেয়ে ভীষণ খুশি। এবার তবে চলি গো হাঁস দিদি। এরপর হরিণী সেখান থেকে চলে যায়, আর হাঁসও তার মেয়েকে নিয়ে নদীর পাড়ে যায়। এভাবে সেই দিনটি কেটে যায়, আর দিন পেরিয়ে রাত হয়ে যায়। পরের দিন সকালে হরিণীর কান্নার শব্দে সবার ঘুম ভেঙে যায়, আর বনের সব পশু পাখি সেখানে চলে আসে। হায় হায় রে, কি সর্বনাশ হয়ে গেল আমার মেয়ে, আমার মেয়ে। একে দিদি, তোমার মেয়ের কি হয়েছে? একে, এখানে এত রক্ত কেন পড়ে আছে? এগুলো কার রক্ত? আমার মেয়েকে আমি কোথাও পাচ্ছি না হাসি। এই রক্তগুলো যে এখানেই পড়ে আছে। হরিণের কথা শুনে সবার আর বুঝতে বাকি রইল না যে আসলে তার সাথে কি হয়েছে। হরিণীর এত কান্নাকাটি দেখে বনের পশু পাখিদের মনে অনেক দুঃখ হয়। তারা সবাই হরিণীকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে নিজেদের গুহায় চলে যায়। মা, ও মা, আমার ভীষণ ভয় করছে। ওই হরিণ মাসির মেয়ের মতো যদি আমাকেও কেউ খেয়ে ফেলে তাহলে কি হবে মা? চুপ কর মা, চুপ কর। এসব অলক্ষণে কথা একদম বলবি না রে মা। তোর যে কোনো কিচ্ছু হবে না, আমি তোকে ঠিক আগলে রাখবো মা। এখন চল তো চল, দুই মামে মিলে নদীতে যাই। এরপর তারা নদীতে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। কিন্তু দিন দিন বনের পশু পাখিদের মাঝে আরো আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ প্রতিদিন কোনো না কোনো ছানা হারিয়ে যেত।
এতে পশুরা অনেক চিন্তায় পড়ে যায় আর সবাই মিলে একটি সভার আয়োজন করে। সেখানে সবাই উপস্থিত ছিল। কি সব হচ্ছে এগুলো? আমাদের মাঝে কেউ এমন ক্ষতি করছে আর আমরা ধরতেই পারছি না। এটা তো হতে পারে না। আমার প্রজারা, তোমরা তোমাদের কোনো মতবাদ দাও। তোমাদের মাঝে কাকে এই চোর মনে হয়? সিংহের এমন কথা শুনে পশু পাখিরা অনেক চিন্তায় পড়ে যায়। আর তখন একটি টুনি পাখি এসে বলে, সিংহ মহারাজ, আমার মনে হয় এসব পাজি শিয়ালের কাজ, কারণ পাজি শিয়াল আগে এমন অন্যায় করত। তাছাড়া আমি মাঝে মাঝে রাতে পাজি শিয়ালকে বনে ঘুরে বেড়াতে দেখতাম। টুনি পাখির এমন কথা শুনে সবাই অনেক অবাক হয়ে যায় আর তারাও সম্মতি দেয়। না না মহারাজ, আপনি এসব কথা বিশ্বাস করবেন না। আমি আর এসব অন্যায় করি না। আমি এখন ভালো হয়ে গেছি, আপনি বিশ্বাস করুন মহারাজ। শিয়াল এত করে বলার পরেও কেউ কিছুতেই বিশ্বাস করে না। সবাই মিলে শিয়ালকে কারাগারে নিক্ষেপ করে। এভাবেই দিন কাটতে থাকে। কিন্তু শিয়াল বন্দী হওয়ার পরেও জঙ্গলে ছানা হারানো একদমই কমে না। না, বড় চিন্তায় পড়ে গেলাম। পাজি শিয়ালকে তো বন্দি করেছি, তাহলে এভাবে শিকার করছে কি? আমার মেয়েটা আবার কোথায়? এত রাতে আমার মেয়েটা কোথায় গেল? আমার মেয়েটার কোনো ক্ষতি হলো না তো? না না, এক্ষুনি আমাকে খুঁজে বের করতে হবে। এরপর হাঁস তার মেয়েকে খুঁজতে থাকে। এ আমি কি দেখছি? আমার মেয়েটা এত রাতে ওভাবে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে? না, পিছু গিয়ে একবার দেখি তো। এরপর হাঁস তার মেয়ের পিছু নিতে থাকে আর দেখে ছানাটি একটি নদীর ধারে গেছে আর বড় একটি রাক্ষসে পরিণত হয়েছে। এতদিন থেকে বড় শিকার করে খাচ্ছি, আমাকে কেউ ধরতেই পাবে না। এভাবে হাঁস রূপে থাকতে আমার খুব ভালো লাগে। যাই, কাউকে শিকার করে খেয়ে গুহায় চলে যাই। ওই বোকা হাঁস আবার ঘুম থেকে উঠবে। এরপর হাঁস ভয়ার্ত হয়ে গুহায় চলে আসে। এদিকে হাঁস চিন্তায় পড়ে যায় কিভাবে সে তার ছানারূপী রাক্ষসকে বিনাশ করবে। এভাবেই রাত কেটে যায়। ইকি মা, তুমি এভাবে আগুন নিয়ে এসেছো কেন? এরপর হাঁসটি তার ছানার শরীরে আগুন লাগিয়ে দেয় আর ছানাটি সেখানেই পুড়ে ভস্ম হয়ে যায়। তোকে আমি নিজের মেয়ের মতোই ভালোবাসতাম, আর তুই কিনা আমাকে ঠকালি। জঙ্গলের সবার ভালোর জন্য তোকে আমাকে মারতেই হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.